আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা 98টি। ঠিক আছে, তোমরা কিভাবে মনে রাখবা? তোমরা এইভাবে মনে রাখবা, মোট মৌল হচ্ছে 118টি, প্রকৃতিতে পাওয়া যায় 98টি, প্রকৃতিতে পাওয়া যায় 98টি, মানুষ মানে আমরা ল্যাবরেটরিতে ল্যাবে আমরা তৈরি করেছি 20টি, আর আমাদের যে হিউম্যান বডি মানব দেহে পাওয়া যায় 26টি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া সবগুলো যোগ করলে তো 118 থেকে বেশি হয়ে যায়। ওরে পাগলা, 98 আর 20 118, আর এগুলোর মধ্যে থেকে 26টা মানব দেহে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো থেকে 26টা মানব দেহে পাওয়া যায়। তারপরে আমরা যদি দেখি পরের এমসিকিউ, যদি দেখি মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে? মানব শরীরে এই যে 26টি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে। তারপর আমরা যদি দেখি, এবং দেখো সাল সহ লেখা আছে, দেখো এটা কত সালে আসছে, দেখো যশোর 21, চট্টগ্রাম 22, 21, সিলেট 22, বরিশাল 21, দিনাজপুর 24। ঠিক আছে, তারপরে যদি দেখি অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অণুতে আমাদের কি থাকে, কতটি পরমাণু থাকে? যশোর বোর্ড 24-এর প্রশ্ন। তো ভাই আগে তো অ্যালুমিনিয়াম নাইট্রেট আঁকা শিখতে হবে, লেখা শিখতে হবে। তো দেখো কিভাবে লিখবা, অ্যালুমিনিয়াম, এবং তুমি জানো নাইট্রেট লিখতে হয় NO3। এখন অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। নাইট্রেটের যোজনী কত? 1। মনে রাখবে, একজনের যোজনী আরেকজনের পায়ের নিচে চলে যাবে, তাহলে অ্যালুমিনিয়ামের 3 চলে যাবে নাইট্রেটের নিচে, আর নাইট্রেটের যে 1 সেটা চলে যাবে অ্যালুমিনিয়ামের নিচে। তো ভাইয়া 1 লিখতে হয় না, তার কারণ এটা কত আসবে? এটা আসবে এরকম, অ্যালুমিনিয়াম নাইট্রেট। তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেট, এখন তুমি গুণ পরমাণু সংখ্যা কয়টা? অ্যালুমিনিয়াম 1টা, নাইট্রোজেন 3 আর 1 কয়টা? 4টা, আবার 3টা করে আছে, তাহলে 3 4 কত? 12টা। নাইট্রেট হচ্ছে 12টা, মানে নাইট্রেটের পরমাণু সংখ্যা হচ্ছে এখানে 12টা, আর 1টা, টোটাল কয়টা? 13টা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপর যদি দেখি অ্যামোনিয়াম ফসফেট অণুতে কতটি পরমাণু বিদ্যমান? অ্যামোনিয়াম ফসফেট অণুতে কতটি পরমাণু বিদ্যমান? ঠিক আছে, অ্যামোনিয়াম ফসফেট অণুতে কতটি পরমাণু বিদ্যমান? খেয়াল করে দেখো সবাই, খেয়াল করে দেখো। দেখো অ্যামোনিয়াম লিখলাম, তারপর লিখবো কি? ফসফেট, PO4, অ্যামোনিয়াম ফসফেট। তো মনারা একটু দেখেন ফসফেটের যোজনী কত? ভাইয়া ফসফেটের যোজনী 3। আমরা জানি, দেখো অ্যামোনিয়াম প্লাস আর একটা কি ফসফেট 3 মাইনাস, ফসফেটের যোজনী কত? 3। তাহলে ফসফেটের 3 চলে আসবে কোথায়? অ্যামোনিয়ামের নিচে, আর অ্যামোনিয়ামের 1 চলে যাবে কোথায়? ফসফেটের নিচে। তাহলে অ্যামোনিয়াম ফসফেট এভাবে লিখতে হয়, তো একটু সুন্দর করে লিখবা, সুন্দর করে লিখলে জিনিসটা এইভাবে আসবে, অ্যামোনিয়াম ফসফেট। এখন তুমি বের করো কয়টি পরমাণু আছে। অ্যামোনিয়ামে কয়টা আছে? নাইট্রোজেন 1টা, হাইড্রোজেন 4টা, 5টা, 3 5 15, 16, 4টা অক্সিজেন, 20। তাহলে সঠিক উত্তর কত? 20টা। তার মানে তুমি যদি লিখতে পারো যে আমার হচ্ছে অ্যামোনিয়াম ফসফেটের সংকেত, যদি তুমি লিখতে পারো, তুমি পরমাণু সংখ্যা বের করে ফেলতে পারতেছো। তারপরে যাই পটাশিয়াম ডাইক্রোমেট কিভাবে লেখে? K2Cr2O7। একটি অণুতে কতটি পরমাণু আছে? পটাশিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা, অক্সিজেন 7টা, 7 2 9 আর 2 11টি। তারপরে যাই 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে? এটা কিভাবে করতে হবে? এটা তোমাদের মনে আছে কিনা দেখো, তোমরা পড়েছো এগুলা, যে গ্রাম বললে কি করতে হয়? W/M। তোমরা সূত্র পড়েছো না ভাইয়া? এরকম সূত্র আমাকে একটু বলো তো। মোল N = W/M = V/22.4 N/Na। এটা কোথায় পড়েছো বলো তো? এটা ষষ্ঠ অধ্যায়ে পড়েছো তোমরা, মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায়টাতে তোমরা এটা পড়েছো। N = W/M = V/22.4 N/Na। যদি ভর দেওয়া থাকে, প্রশ্নে যদি ভর দেওয়া থাকে W/M, প্রশ্নে যদি আয়তন দেওয়া থাকে V/22.4, প্রশ্নে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে N/Na। তোমরা এটা হয়তো x দিয়েও পড়েছো অনেকে, x/Na, আমি এটাকে n দিয়ে পড়াই। তাহলে এখানে দেখো ভর দেওয়া আছে, তার মানে W/M। কতটি বের করতে বলছে ভাইয়ারা? শোনো, কতটি, কতটা, কতখানা সংখ্যা যদি বলে তাহলে কি হবে? N/Na, N/Na এরকম আসবে। তাহলে এই সূত্র থেকে আমরা কি বের করবো? কতটি হাইড্রোজেন পরমাণু আছে সালফিউরিক অ্যাসিডে। এখন খেয়াল করে দেখো সবাই, সালফিউরিক অ্যাসিড কিভাবে লেখে? H2SO4। তাহলে একটা সালফিউরিক অ্যাসিডে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে? 2টা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডে কয়টা হাইড্রোজেন পরমাণু থাকবে? 2 মোল সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনের পরমাণু থাকবে। তো 2টা যেহেতু থাকবে, এখানে আমরা দিব 2। কথা কি বোঝা গেছে? যদি অণু বলতো Na লিখতাম, যদি বলতো যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে মোট কতটি পরমাণু আছে, তাহলে একটা সালফিউরিক অ্যাসিডের মোট পরমাণুর সংখ্যা কয়টা? 7টা, 2টা হাইড্রোজেন, 1টা সালফার, 4টা অক্সিজেন। তখন আমরা এখানে লিখতাম 7। কথা কি বোঝা গেছে? আশা করি বুঝেছি। তাহলে দেখি আমরা এখান থেকে তারপর কি লিখবো? বা লিখো W/M। আমাদের বের করতে হবে কি? N বের করতে হবে। তাহলে N = কত? W × 2 × অ্যাভোগাড্রো সংখ্যা /M। তাহলে আমাদের কি আসবে? W কত? W হচ্ছে আমাদের 1 গ্রাম, 2 × অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.023 × 10⁻⁴।
পাওয়ার 23। এরপর থেকে অ্যাভোগাড্রো সংখ্যা যদি আসে আমি n এ লিখবো, তোমরা বুঝে নিবা n এ মানে 6.0232 10 টু দি পাওয়ার 23। m কত? m হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি বের করতে বলেছে বলো তো? সালফিউরিক অ্যাসিডে বলেছে হাইড্রোজেন বের করতে বলছে, তাই না? সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমাদের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে সালফিউরিক অ্যাসিডে যদি হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা যদি বের করতে বলে, এখানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বসবে, তাহলে m কত? 98। তাহলে হিসাব করলে কত আসে চলো দেখি, হিসাব করলে কত আসবে? উপরে হচ্ছে 1 × 2, উপরে হচ্ছে 1 × 2 × 6.023 × 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 98, তাহলে কত আসবে? 1.23 ইন্টু 10 টু দি পাওয়ার 22t, এতটি থাকবে। ঠিক আছে, তাহলে আছে आंसर আছে, দেখো 1.23 ইন্টু 10 টু দি পাওয়ার 22। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি। চলো আমরা পরের এমসিকিউতে চলে যাই। আমাদের পরের এমসিকিউ আমাদেরকে কি বলেছে? 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লবণে কয়টি অণু আছে? হ্যাঁ সেম, গ্রাম বলছে, কয়টি বের করতে বলছে। ওরে আল্লাহ, W/M, এত কঠিন। W/M ইকুয়াল টু কত? N/Na। তাহলে আমাদের কি বের করতে বলছে? n বের করতে বলছে। W ইন্টু Na ডিভাইডেড বাই m, তাহলে W কত? 1 গ্রাম, 1 গ্রাম। তারপরে আমরা যদি বলি W হচ্ছে আমাদের 1 গ্রাম, তারপরে হচ্ছে আমাদের Na কত? Na আমরা Na বসাবো, তোমরা 6.023 × 10 টু দি পাওয়ার 23 এটা মনে রাখো। m কত? পটাশিয়াম ক্লোরাইডের m। পটাশিয়ামের পারমাণবিক ভর কত? 39.1। ক্লোরিনের কত? 35.5। তাহলে 39.1 আর 35.5 যদি যোগ করো কত আসে? 74.6 আসে, 74.6 আসবে। তাহলে आंसरটা কত আসবে? উপরে বসবে 1 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই নিচে বসবে 74.6। তাহলে आंसर কত? आंसर হবে আমাদের 8.07 ইন্টু 10 টু দি পাওয়ার 21t। ঠিক আছে, এবং আমি আরো একটা কথা বলে দিই, আমাদের প্রত্যেকদিনই কিন্তু আমাদের কুইজ কন্টেস্ট থাকবে, একটা বা দুইটা কুইজ থাকবে একদম ইনস্ট্যান্ট। আমি বলবো যে এটা করো, সবার আগে যে করতে পারবা, অবশ্যই এসএসসি হতে হবে, বড়রা কিন্তু আনসার দিলে হবে না। যে করতে পারবা তাকে কিন্তু আসলে আমার পক্ষ থেকে হচ্ছে, শিক্ষাঙ্গনের পক্ষ থেকে হচ্ছে রিচার্জ মানি পুরস্কার করা হবে। এটা সবাই জানো নিশ্চয়ই, যে আমাদের হচ্ছে প্রত্যেকদিন একটা করে কন্টেস্ট থাকে, এবং সেই কন্টেস্ট হচ্ছে যারা হচ্ছে জিতে সাডেন কুইজ দিয়ে দিব। আমি হঠাৎ করে বলবো যে এই কুইজটা দেখো, সবার আগে এটাকে সলভ করতে পারো। যে সবার আগে সলভ করতে পারবে তার কাছে কিন্তু পৌঁছে যাবে তার মোবাইল নাম্বারে কিন্তু পরবর্তীতে কিন্তু আমি রিচার্জ মানি সেন্ড করে দিব। ঠিক আছে, তাহলে এটার আনসার কত? এটার আনসার হচ্ছে 8.084 ইন্টু 10 টু দি পাওয়ার 21t। তার মানে আমরা একই সাথে পড়াশোনা করছি এবং একই সাথে আমরা পুরস্কারও দিতে পারতেছি। ঠিক আছে, এটাই মজা। তারপর দেখো, তুতের একটি অণুতে কয়টি পরমাণু আছে? তুতের একটি অণু, তুতে কিভাবে লিখে বলো? কপার সালফেট ইন্টু 5 অণু পানি, কপার সালফেট ইন্টু 5 অণু পানি। তাহলে একটা অণুতে পরমাণু কয়টা বলো তো? কপার একটা, সালফেট কয়টা? টোটাল 5টা হচ্ছে, 1, সালফার একটা 2, অক্সিজেন 4টা, 6। পানি কয়টা? তাহলে এখানে মোট কয়টা? 6টা, এখানে মোট 6টা, প্লাস পানি কয়টা? 5 মোল পানি। একটা পানিতে পরমাণু কয়টা? 3টা করে, 3 5 15, তাহলে 6 আর 15 কত? 21। তাহলে শর্টকাট করতে হচ্ছে 21টি। তুতের একটি অণুতে আমার 21টি পরমাণু আছে। ঠিক আছে, তারপরে যাই এক অণুতে, এখন কখন যে হঠাৎ করে কুইজ দিয়ে দেই বলা যায় না, একটু অ্যালার্ট থেকো সবাই। ঠিক আছে, একটু অ্যালার্ট থেকো সবাই। কে কল দিল? 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা শোনো, আমি একটু লাইভ ক্লাসে আছি তো এখন, তা তুমি আমাকে 10:30টায় ফোন দাও। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এক অণু ফেরিক কার্বনেট পরমাণুর সংখ্যা কত? ফেরিক কার্বনেট কিভাবে লিখবা? আয়রন লিখলা, কার্বনেট লিখলা। এখন কার্বনেটের যোজনী কত? 2, তাহলে এই 2 চলে যাবে এখানে, আর ফেরিক মানে কি? আয়রনের যোজনী 3, এটা চলে যাবে এটা হচ্ছে আমাদের ফেরিক কার্বনেটের সংকেত। ফেরিক মানে কি? আয়রন 3+, ফেরিক মানে কি? আয়রন 3+, ফেরিক। আর কার্বনেট মানে কি? CO3 2-। কথা কি বুঝছো? তাহলে আয়রনের 3+ চলে গেছে কার্বনেটের নিচে, আর কার্বনেটের যে 2 সেটা চলে গেছে আয়রনের উপরে, আয়রনের নিচে। ঠিক আছে, তো এটা আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। এগুলো আসলে সহজ জিনিস। তাহলে এখন খেয়াল করো তো, এখান থেকে আমরা কি বলতে পারি? পরমাণুর সংখ্যা কত? আয়রন 2টা, কার্বনেট কয়টা? এখানে 4টা, 3 4 12, 12 আর 2 কত? 14। তাহলে ফেরিক কার্বনেটে আমাদের পরমাণুর সংখ্যা হচ্ছে 14টি। তারপরে আমরা যাই আমাদের পরের এমসিকিউতে একটু চলে যাই। ঠিক আছে, আমাদের পরের এমসিকিউতে একটু চলে যাই। আচ্ছা আমি একটু দেখি তো, আমার এটা বারবার ব্লার করছে কেন? আমি কি ডাটা থেকে ওয়াইফাই চলে গেছি নাকি? না, ডাটাতেই আছি। ঠিক আছে,
ঠিক আছে, তারপরে যাই। তারপরে হচ্ছে আমরা যদি দেখি আমাদের পরের এমসিকিউতে যাই 10 নাম্বার। কোন মৌলের প্রতীক ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে? সোডিয়াম, নাট্রিয়াম যেটা বলে, কারণ এটা নাইট্রোজেন, নিকেল, ম্যাঙ্গানিজ এগুলো সব ইংরেজি ভাষা থেকে আসছে। সোডিয়াম হচ্ছে এটা ল্যাটিন শব্দ কি? নাট্রিয়াম। তারপরে যাই, ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? পটাশিয়াম, কারণ এটা কি? কেলিয়াম, কে ফর কি? কেলিয়াম, বাট এটাকে আমরা কি বলছি? আমরা এটাকে বলি পটাশিয়াম বলি। ঠিক আছে, তাহলে এটা ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে। সিলেট বোর্ড 2024-এ আসছে। ঠিক আছে, সিলেট বোর্ড 2024-এ আসছে। ভারতে যাই, অ্যান্টিমনি মানে কি? অ্যান্টিমনি হচ্ছে স্টিবিয়াম, এসবি, অ্যান্টিমনি স্টিবিয়াম। ঠিক আছে, তার মানে এইগুলো আসলে আমাদের একদম 118টাই মুখস্থ রাখতে হবে, ব্যাপারটা এরকম না ভাইয়া। যেগুলো পড়াচ্ছি ওগুলা পড়লেই চলবে, ওগুলা থেকেই পরীক্ষার সময় আসবে। তারপরে দেখি নিচের কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? এই যে দেখো স্টিবিয়াম, এসবি, অ্যান্টিমনির ল্যাটিন নাম হচ্ছে স্টিবিয়াম। স্টেনাম কি? স্টেনাম হচ্ছে আমাদের এসএন, এটা হচ্ছে আমাদের টিনের ল্যাটিন নাম। টিন থেকে আসছে। ওলফ্রাম মানে কি? ওলফ্রাম হচ্ছে আমাদের টাংস্টেন, ডব্লিউ, ওলফ্রাম হচ্ছে আমাদের টাংস্টেন। তাহলে টাংস্টেন কি জানো? টাংস্টেন হচ্ছে ওই যে আমরা যে আগে যে বাসা বাড়িতে হলুদ রঙের বাতি লাগাইতাম না, আমাদের হচ্ছে কোথায়? আমাদের হচ্ছে ওই যে রান্নাঘরে বা বাথরুমে আমরা হচ্ছে ছোট ছোট হলুদ রঙের বাতি লাগাইতাম, ওই বাতির মধ্যে যে তারটা ছিল সেটা হচ্ছে টাংস্টেনের তার। ঠিক আছে, ওরাম কি? ওরাম হচ্ছে আমাদের গোল্ড। ওরাম কি? গোল্ড। এটা আমরা কিভাবে প্রকাশ করি? AU দিয়ে প্রকাশ করি। ওরাম হচ্ছে আমাদের গোল্ড বা স্বর্ণ। তারপরে আমরা যদি দেখি সোডিয়ামের ল্যাটিন নাম কোনটি? নাট্রিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম। এগুলোই আসে আসলে পরীক্ষায়, সহজ। নিচের কোনটি টিনের প্রতীক হচ্ছে স্টেরাম, টিনের প্রতীক এটা টেলোরিয়াম, এটা হচ্ছে টাইটেনিয়াম, এটা হচ্ছে স্টিবিয়াম বা অ্যান্টিমনি। তারপরে আমরা যদি দেখি টাংস্টেনের প্রতীক কোনটি? ওলফ্রাম, টাংস্টেনের প্রতীক ওলফ্রাম। এই যে স্টিবিয়াম, অ্যান্টিমনি যেটা, এটা হচ্ছে ল্যাট বা প্লাম্বাম, এটাকে আমরা কি বলি? ল্যাট বা এটার আরেক নাম আছে সীসা, ল্যাট বা সীসা। এটা কোথায় পাওয়া যায় জানো? ওই যে চিকচিক করে বালির মধ্যে যে জিনিসটা চিকচিক করে সেটাই হচ্ছে সীসা। বুঝা গেছে? বালির মধ্যে দেখবা, ধুলাবালির মধ্যে যে জিনিসটা একটু চিকচিক করে সেটাই হচ্ছে আমাদের সীসা। ওটা দিয়ে আসলে গ্লাস তৈরি করা হয়। আর এটা হচ্ছে মার্কারি। ঠিক আছে, মার্কারি বা হাইড্রোজিরাম। তারপর দেখো টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কোনটি? ওলফ্রাম। টাংস্টেন মৌলের ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম। সহজ জিনিস দেখছো। ফসফোনিয়াম ফসফেট ভাই, ফসফোনিয়াম কিভাবে লেখে? PH4+, এটা হচ্ছে ফসফোনিয়াম। আর ফসফেট কিভাবে লেখে? PO4 3-। যৌগমূলকগুলো তোমরা হচ্ছে অধ্যায় 5-এর একটা বক্স আছে মেইন বইয়ে, ওই বক্সটা পড়লে তোমরা পারবা। পাশাপাশি এগুলো আমরা যখন পেড কোর্সে চলে যাব ভাইয়া, তো হচ্ছে আগে তোমাদেরকে বেসিক পড়াবো, বেসিক পড়ানোর পরে তারপর MCQ পড়াবো, তারপর CQ পড়াবো, তখন এইগুলো নিয়ে ঝামেলা থাকবে না। কথা কি বোঝা গেছে? আশা করি বুঝছি সবাই। তারপর দেখো ফসফোনিয়াম, কারণ যেহেতু আগের কোর্স প্ল্যান আর এখন কোর্স প্ল্যান চেঞ্জ হয়ে গেছে ভাইয়া। আগের পরীক্ষা ছিল ফেব্রুয়ারিতে, এখন পরীক্ষা হচ্ছে এপ্রিলে। বাট আমি তোমাদের কোর্স ফি কিন্তু বাড়াই নাই, কোর্স ফি ঠিক রাখছি, বাট কোর্সের লেন্থ বাড়াই দিছি। কথা কি বুঝতে পারছো? 1000 টাকা দিয়ে 5 মাস করতেছো। এই যে এটা নভেম্বরের 30 তারিখের মধ্যে যদি ভর্তি হয়ে যাও, সায়েন্সের যারা কেমিস্ট্রি, ফিজিক্স এবং হায়ার ম্যাথ, মাত্র 2100 টাকা দিয়ে তুমি 5 মাস পর্যন্ত করতে পারতেছো আমার কাছে। তাহলে এটা কিন্তু, এই অফারটা আসলে খুবই লোভনীয় অফার। আমি যদি স্টুডেন্ট হতাম আমি অবশ্যই এক ধাক্কায় এটা গ্রহণ করে ফেলতাম। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন দেখো ফসফোনিয়াম ফসফেট যদি বলি তাহলে কিভাবে লিখবো? PH4 ফসফোনিয়াম, এখানে লিখবো কি? PO4 ফসফেট। তাহলে খেয়াল করে দেখো, ফসফেটের 3 চলে আসবে আমাদের কোথায়? ফসফোনিয়ামের নিচে, আর ফসফোনিয়ামের 1 চলে আসবে ফসফেটের নিচে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? ফসফোনিয়াম ফসফেট। তাহলে এটাতে আমার মোট পরমাণুর সংখ্যা, এটা সংকেত কি? ফসফোনিয়াম ফসফেট। এটা কোথায় আছে? PH4 3PO4, এটা হচ্ছে আমাদের ফসফোনিয়াম ফসফেটের সংকেত। যদি বলতে এখানে মোট পরমাণুর সংখ্যা কয়টা? 5, 3 5 15 আর 5 20টা। এখানে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে 20টি। ওজন অণুর সংকেত কোনটি? O3। ওজন অণুর সংকেত হচ্ছে O3। কোন মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? ক্যালসিয়ামের। কিভাবে বুঝছি বলো তো? যদি বলো সোডিয়াম কিভাবে লিখে? 11 23। এটার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সমান না, বোঝাই যাচ্ছে। তারপর যদি তোমাকে প্রশ্ন করি যে পটাশিয়ামের প্রোটন 19টা বাট ভর সংখ্যা 20, তার মানে পটাশিয়ামের নিউট্রন কিন্তু 20টা হয়ে যাচ্ছে। তারপরে যদি বলি যে ক্লোরিন হচ্ছে 17 35, এটাও সমান না, বাট আমাদের সমান কোনটা? ক্যালসিয়াম হচ্ছে 20 এবং 40। দেখো, প্রোটন 20টা, ইলেকট্রন 20টা এবং আমাদের নিউট্রন কত? 40 বিয়োগ 20টা। তাহলে আমাদের ক্যালসিয়ামে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান, এটাতে সমান। ঠিক আছে, তারপরে দেখো কোন মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? এটা আমাদের কোনটা হবে? এটা হচ্ছে আমাদের অক্সিজেন। কেন? কারণ ফসফরাস যদি বলি, ফসফরাস কত? ফসফরাস হচ্ছে আমাদের 15 31। তারপরে হচ্ছে আমাদের সোডিয়াম যদি বলি, সোডিয়াম হচ্ছে আমাদের 11 23। তারপর আমরা যদি বলি ফ্লোরিন হচ্ছে আমাদের 9 19। তারপর যদি আমরা বলি অক্সিজেন হচ্ছে আমাদের 8 16। এই যে দেখো, অক্সিজেন 8 16। অক্সিজেনের ইলেকট্রনও 8টা, প্রোটনও 8টা এবং নিউট্রন হচ্ছে 8টি।
তারপরে আমরা যদি যাই পরে এমসিকিউ, ইলেকট্রনের প্রকৃত আধান নিচের কোনটি? ইলেকট্রনের প্রকৃত আধান -1.6 × 10⁻19 কুলম্ব। এটা কার আধান? এটা হচ্ছে প্রোটনের আধান। এটা হচ্ছে প্রোটনের আধান, প্রোটনের আধান, ঠিক আছে। নিউট্রনের আধান কত? 0। নিউট্রন আধান নিরপেক্ষ একটা মৌল। তারপরে দেখো নিউট্রনের প্রকৃত ভর কত? নিউট্রনের প্রকৃত ভর এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। আমি পাশে লিখে দিই, এটা হচ্ছে আমাদের প্রোটনের, এটাই হচ্ছে আমাদের নিউট্রনের ভর। এটা নিউট্রনের ভর আর এটা হচ্ছে আমাদের প্রোটনের প্রকৃত ভর। তাহলে নিউট্রনের প্রকৃত ভর কোনটা? 1.675 × 10⁻25 গ্রাম, সরি 10⁻24 গ্রাম। আর এটাকে তুমি যে কেজিতে যদি কনভার্ট করতে চাও তাহলে ইলেকট্রনের ভর কেজিতে আসবে কত? 9.11, মানে 3 করে করে বাড়াই দিবা। 9.11 × 10⁻31 কেজি। নিউট্রনের ভর কত আসবে? 1.675 × 10⁻27 কেজি। তারপর হচ্ছে আমাদের প্রোটনের ভর কত আসবে? 1.673 × 10⁻27, 3 করে বেড়ে যাবে 27 কিলোগ্রাম। ওকে, শেষ। তারপরে যাই 24। একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? পরে বলছি তো 9.11 × 10⁻28 গ্রাম। দুইটা সঠিক, দুইটাই তুই কি অ্যান্সার আসছে? আচ্ছা দুইটাই সঠিক, দুইটাই সঠিক, ঠিক আছে। অনেক সময় দেখা যায় টেস্ট পেপারগুলোতে আমাদের প্রিন্টিং মিস্টেকের কারণে দুইটাই একই রকম আনসার চলে আসে, এই দুইটাই সঠিক, ঠিক আছে। তারপরে যদি যাই পরের এমসিকিউতে, যদি আমরা যদি দেখি, তোমরা এই মুহূর্তে এসিসি কারা কারা ক্লাস করছো তারা একটু নাম লিখে দাও এবং কোথা থেকে ক্লাস করছো একটু আমাকে একটু জানালে একটু ভালো হয় আর কি। অবশ্যই সবাই বাসা থেকেই ক্লাস করবা, মানে কোন ডিস্ট্রিক্ট বা কোথা থেকে ক্লাস করছো সেটা একটু আমাকে একটু কমেন্ট একটু জানাও। তারপরে যাই, একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? একটি ইলেকট্রনের প্রকৃত ভর, ঠিক আছে, 9.11 × 10⁻28 গ্রাম মুখস্থ। প্রকৃত আধান -1.60 × 10, এটা না, 10⁻19 কুলম্ব হবে, পজিটিভ আছে, 10⁻−19 কুলম্ব হবে। আর ভর প্রোটনের তুলনায় 1840 গুণ কম, এটা সঠিক। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। তারপরে যদি আমরা যদি দেখি আধান শূন্য কণিকা কোনটি? ভাইয়ের আধান শূন্য কণিকা হচ্ছে নিউট্রন, অনলি নিউট্রন আধান শূন্য কণিকা। কেন? কারণ ইলেকট্রন হচ্ছে আমাদের ঋণাত্মক আধান, ঋণাত্মক, আর প্রোটন হচ্ছে আমাদের ধনাত্মক। নিউট্রন হচ্ছে আমাদের নিউট্রাল, নিউট্রাল থেকে নিউট্রন কথাটা আসছে, নিউট্রাল। এটা হচ্ছে আধান শূন্য বা আধান নিরপেক্ষ। O2 মাইনাসে প্রোটন সংখ্যা কত? তো O2 মাইনাস লেখো 8 এবং 16। প্রোটন সংখ্যা হচ্ছে এই যে পায়ের নিচে যেটা আছে। এটার জন্য আমরা যদি লিখি, সবগুলা যদি লিখি একসাথে, খেয়াল করো, এখানে প্রোটন সংখ্যা মানে হচ্ছে Z, Z মানে কি? P। প্রোটন সংখ্যা কত? 8। তারপর ভর সংখ্যা কত? মাথার উপর যেটা থাকে 16, এটা হচ্ছে ভর সংখ্যা 16। তারপর ইলেকট্রন সংখ্যা কত? চার্জ কত? কিউ হচ্ছে -2, কিউ হচ্ছে -2। তাহলে আমাদের নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কত? A - Z, A - Z হলে 16 - 8, নিউট্রন সংখ্যা হচ্ছে 8টা। এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যার সূত্র বের করার নিয়ম হচ্ছে P - Q, E = P - Q। P কত? P হচ্ছে 8 মাইনাস Q কত? -2। মানে নিয়ম হচ্ছে চার্জ যদি নেগেটিভ হয় প্লাস হবে, মানে এখানে প্লাস হয়ে যাবে, আর চার্জ যদি পজিটিভ হয় এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কত আসবে? 8 + 2, 8 + 2 দ্যাট মিন্স 10। তাহলে আমাদের এখানে ইলেকট্রনের সংখ্যা কত? 10টি। ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আমাদের 10টি, ঠিক আছে। ইলেকট্রনের সংখ্যা আমাদের 10টি। তারপর আমরা যদি দেখি 28, একটি মৌল যার প্রোটন সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যা 18, নিচের কোনটি দ্বারা মৌলটিকে প্রকাশ করা যায়? খেয়াল করো, প্রোটন 17, নিউট্রন 18, তার মানে কি মোট কত? 35। ভর সংখ্যা হচ্ছে 35। তাহলে এখানে প্রোটন হচ্ছে আমাদের 17, নিউট্রন সংখ্যা হচ্ছে আমাদের 18। তাহলে A সমান কি? P + N, প্রোটন প্লাস নিউট্রন, তার মানে হচ্ছে 35। A হচ্ছে আমাদের 35। তাহলে এ যদি 35 হয় তাহলে হচ্ছে আমাদের মৌলটিকে প্রকাশ করবা কিভাবে? এই যে দেখো 17 35, ডি 17 35, ঠিক আছে। 17 এবং 35, প্রোটন হয় পায়ের নিচে, প্রোটন মানে পা, আর ভর সংখ্যা কোথায় বসে? মাথায় বসে। তাহলে 17/35। ওকে, তারপরে আমরা যাই পরেরটা। কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? হাইড্রোজেনের পরমাণুতে কোনো নিউট্রন নাই, কারণ হাইড্রোজেন হচ্ছে 1 1, প্রোটনে একটা, ভর সংখ্যাও একটা, তার মানে নিউট্রন 0। হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই। ওকে, হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই। তারপর আমরা যদি দেখি অ্যালুমিনিয়াম 3+ এর প্রোটন সংখ্যা কত? ভাই 3+ থাকলে এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা কম হবে, প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। আমরা একটু ডিটেইলসেই করি। অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম হচ্ছে 1327, এরকম ভাবে লেখা হয়। তাহলে এই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বা Z, প্রোটন সংখ্যা বা Z বা প্রোটন সংখ্যা হচ্ছে 13, পায়ের নিচে যেটা থাকবে, ভর সংখ্যা হচ্ছে মাথার উপরে যেটা 27, নিউট্রন সংখ্যা কত? A - Z, A - Z মানে হচ্ছে 14,
27 থেকে 13 বিয়োগ করলে চার্জ কত? চার্জ হচ্ছে +3, তাহলে ইলেকট্রন সংখ্যা কত? p - q। তার মানে 13 - 3 তার মানে হচ্ছে 10টা। প্রোটন সংখ্যা কয়টা? 13টা। যদি বলতো ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হতো 10টা, কারণ 3টে ইলেকট্রন প্লাস মানে কি 3টে ইলেকট্রন সে ত্যাগ করছে, চলে গেছে। ঠিক আছে, তারপরে যদি আমরা যাই পরে x এর, এটা কি 24 নাম্বার পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে কোবাল্ট। 24 নম্বর পারমাণবিক সংখ্যা কি কোবাল্ট? না, 24 নম্বর পারমাণবিক সংখ্যা হচ্ছে ক্রোমিয়াম। এটা যদি ক্রোমিয়াম হতো তাহলে উত্তর সঠিক হইতো। এটা ডি অরবিটাল অর্ধপূর্ণ, এটা সঠিক। কারণ কি? কারণ ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কিভাবে দেখতে পাই? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম: 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1 4s1 3d5। তাহলে এই যে দেখো ডি অরবিটাল অর্ধপূর্ণ। ক্রোমিয়াম আর কপার ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়, এটা তোমাদের প্রশ্ন আসে। এটা নিউট্রন সংখ্যা কত? 52 - 24 তার মানে 28। সঠিক উত্তর 2 এবং 3। ঠিক আছে, তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। 32 সেটাই লিথিয়াম প্লাস আয়নটিতে এগুলো আমি চেকই করে ফেলি, তাইলে তো আমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে যায়। খেয়াল করো, লিথিয়াম প্লাস 3 7। তাহলে এটার জন্য আমাদের প্রোটন কত? প্রোটন মানে হচ্ছে জেড হচ্ছে আমাদের 3। তারপর এ কত? ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 7। তারপরে হচ্ছে আমাদের কি বলে নিউট্রন কত? নিউট্রন হচ্ছে a - p বা a - z যেটাকে আমরা বলি আর কি। তাহলে কত হবে? 4। তারপর হচ্ছে আমাদের চার্জ কত? চার্জ হচ্ছে +1। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে p - q। তার মানে আমাদের 3 - 1, তার মানে হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা কত? 2 হবে, তাই না? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তাহলে এখানে কি কি বলছে? এটা দেখো, ইলেকট্রন সংখ্যা 2, তার মানে এটা সঠিক। প্রোটন সংখ্যা বলছে 4, না প্রোটন সংখ্যা 3, এটা ভুল। নিউট্রন সংখ্যা বলছে 4, হ্যাঁ নিউট্রন সংখ্যা 4, এটা সঠিক। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 এই দুইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর আসো, ডিউটোরিয়ামের ভর সংখ্যা কত? ডিউটোরিয়াম মানে কি? মনে রাখবা, হাইড্রোজেন 1 এটাকে আমরা বলি প্রোটিয়াম, এটার নাম হচ্ছে প্রোটিয়াম। তারপর হচ্ছে হাইড্রোজেন 1 2 এটাকে আমরা বলি ডিউটেরিয়াম। আর হাইড্রোজেন 1 3 এটাকে আমরা বলি ট্রিটিয়াম। আর তারপরে যেগুলো থাকে হাইড্রোজেন 1 4 হাইড্রোজেন 1 5 ওগুলোকে আমরা যথাক্রমে হাইড্রোজেন 4 হাইড্রোজেন 5 হাইড্রোজেন 6 ইত্যাদি নামে ডেকে থাকে। ওগুলোর এরকম সুন্দর সুন্দর নাম নাই। তাহলে ডিউটেরিয়ামের ভর কত? 2। ডিউটেরিয়ামের ভর হচ্ছে 2। ঠিক আছে, ডিউটেরিয়ামের ভর হচ্ছে 2। তারপর যদি দেখি O2 মাইনাস প্রদত্ত আয়নের ক্ষেত্রে, চলো করে ফেলি। O2 মাইনাস 8 16, তাহলে এটার ক্ষেত্রে আমাদের ভর সংখ্যা কত? সরি, প্রথম জেড মানে কি? প্রোটন সংখ্যা কত? 8। ভর সংখ্যা কত? 16। তাহলে নিউট্রন সংখ্যা কত? a - z, তার মানে হচ্ছে 16 - 8 তার মানে 8। চার্জ কত? চার্জ হচ্ছে -2। চার্জ হচ্ছে -2। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা কত? p - q মানে কি? p - q মানে হচ্ছে আমাদের 8 +2, যেহেতু 2 মাইনাস হলে প্লাস হবে, তার মানে 10টা। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি? ইলেকট্রন সংখ্যা 10টা। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা 10। নিউট্রন সংখ্যা 10, না নিউট্রন সংখ্যা হচ্ছে 8। প্রোটন সংখ্যা 10, না প্রোটন সংখ্যা হচ্ছে 8। তারপর ভর সংখ্যা 14, না ভর সংখ্যা হচ্ছে 16। সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রন সংখ্যা 10টি। তারপরে যদি আমরা দেখি আমাদের পরের এমসিকিউ যদি যাই, AR প্লাস PQ নিউট্রন সংখ্যা কত? আচ্ছা, AR প্লাস এটা সংকেত আকারে বোঝাইছে PQ, AR প্লাস PQ। ঠিক আছে, তাহলে AR প্লাস PQ যদি বোঝায়, তাহলে এখানে Z প্রোটন সংখ্যা কত? P, তারপর ভর সংখ্যা কত? Q, তাহলে নিউট্রন সংখ্যা কত? A - Z, তার মানে Q - P। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে Q - P। নিউট্রন সংখ্যা হচ্ছে Q - P। ঠিক আছে, তারপরের এমসিকিউ এটা তোমাদের জন্য কুইজ। দেখি কে আনসার করতে পারো, কে আজকের কুইজ কন্টেস্ট জিতে পুরস্কার পাও, আমাকে একটু দেখি। করো, এটা আনসার করো, আনসার বের করো, এটার আনসার বের করো তো, দেখি কে পারো। তারপরে যদি আমরা দেখি আমাদের পরের এমসিকিউ যদি যাই, দেখি তো এটা কে পারি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি দীপিকা উত্তর দিয়েছো
গ, দেখি তুমি পাচ্ছ কিনা। গ না, 1 এবং 3। তোমার উত্তর হচ্ছে গ না, তুমি উত্তর দিয়েছো এটা। দেখি তো দীপিকার উত্তর সঠিক কিনা। দীপিকার উত্তর যদি সঠিক হয় তাহলে হচ্ছে ক্লাস শেষে তুমি ভাইয়ের সাথে যোগাযোগ করবা এবং হচ্ছে তোমার যে নাম্বারে পুরস্কার পাঠাতে হবে সেই নাম্বারটা আমাকে দিবা, আমি হচ্ছে তোমাকে পুরস্কার পাঠিয়ে দিব। এটাই শিক্ষাঙ্গনের মজা, যে আমরা হচ্ছে প্রত্যেকদিন ক্লাস নেই এবং আমাদের ক্লাসে আমরা এটলিস্ট একটা আমরা এরকম কুইজ করি, যাতে করে তোমাদের একটা থাকে, একটা আগ্রহ থাকে না যে আরে এখানে হচ্ছে আমরা একটা পুরস্কার পাচ্ছি, সবাই জানতেছে আমি পারি, এটার জন্য আমরা হচ্ছে এটা করে থাকি। তাহলে দেখি Fe2+ সংখ্যাটিতে Fe2+, তাহলে Fe2+ এটার সংকেত 26 এবং 56। এটাতে প্রোটন কয়টা? প্রোটন মানে কি Z হচ্ছে আমাদের 26, তারপর A কত? A হচ্ছে আমাদের 56, তাহলে নিউট্রন কত? A - Z, তার মানে হচ্ছে আমাদের 30, তারপর এখানে আমাদের চার্জ কত? +2, এবং আমাদের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তুমি বলছো তোমার নাম তাহিয়া, ওকে ঠিক আছে, কিন্তু তাহলে এলার মামুন দীপিকা আবার কি? আচ্ছা যাই হোক, আব্বু আম্মু নাম রাখছে তাহিয়া, ওকে ঠিক আছে, আমরা তাহিয়া বলে রাখবো। কিন্তু তোমরা এই যে এইসব উল্টাপাল্টা নাম যে রাখো ভাইয়া, তো পরে এটা মনে রাখতে কষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? আর মনে থাকবে কি? এত স্টুডেন্ট হলে কিভাবে মনে রাখবো বলো? তাহলে দেখো ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন হচ্ছে P - Q, তাহলে P - Q মানে কি? P - Q মানে হচ্ছে আমাদের 24। তাহলে চলো তো দেখি, ভর সংখ্যা হচ্ছে এখানে 56, ইলেকট্রন সংখ্যা 24, নিউট্রন সংখ্যা 30। ভেরি গুড, আনসার হয়ে গেছে। এবং আজকের কুইজে আমাদের জয়ী হয়েছে আমাদের তাহিয়া। ঠিক আছে, আমাদের তাহিয়া আজকে আমাদের হচ্ছে প্রথম কুইজ কন্টেস্টের বিজয়ী। ঠিক আছে, পুরস্কার যতই পাই আমরা, কিন্তু পুরস্কার তো পেলাম, তাই না? আচ্ছা, একদম এটা লেখাই থাকলো, যাও, কুইজের বিজয়ী তাহিয়া হচ্ছে কুইজের বিজয়ী, এটা হচ্ছে বিজয়ীর নাম দিয়ে দিলাম। ওকে, তারপরে যাই পরের এমসিকিউতে যাই। পটাশিয়াম সংকেতটিতে মৌলের প্রোটন সংখ্যা কত? 19, ভর সংখ্যা কত? মাথার উপর 39, ইলেকট্রন সংখ্যা ভুল, ইলেকট্রন সংখ্যা 19টাই, কারণ এখানে প্লাস মাইনাস কিছু দেওয়া নেই। সঠিক উত্তর 1 এবং 2। তারপরে যাই, অ্যালুমিনিয়াম 3+ সংকেতটিতে ভর সংখ্যা 27, উপরে ইলেকট্রন সংখ্যা 13, না ইলেকট্রন সংখ্যা 10টা, কারণ 13টা ছিল, 3টা সে ত্যাগ করছে, ছেড়ে দিয়েছে। নিউট্রন সংখ্যা কত? 27 - 13 14, অর্থাৎ সঠিক উত্তর 1 এবং 3। আমি একটু ফাস্ট যাই এখন, হ্যাঁ? তারপরে দেখো, যদি না ধরতে পারো আমাকে বলবা যে ভাই এত নাম্বারটা আমি বুঝি নাই, আমি আবার যাব। এর নিউট্রন সংখ্যা কত? 39 - 19 20, এর নিউট্রন সংখ্যা হচ্ছে 20। তারপর বলছে এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত? এর কি? এ হচ্ছে 19 নাম্বার মৌল, তাহলে এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত? এ কি? এ হচ্ছে X+, মানে 19 থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে ভাইয়া, তার মানে কি এটা 3p6 এ গিয়ে আটকে গেছে। এ কি? এ হচ্ছে আমাদের X+, এ হচ্ছে আমাদের X+, তাহলে X+ মানে কি? 19টা ছিল, একটা ছেড়ে দিয়েছে, তাহলে এতে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টি। মোট ইলেকট্রন সংখ্যা যদি 18 হয়, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। এর শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 8টি। তোমরা কেউ যদি একটা দাও আনসার, তাহলে কিন্তু উত্তর ভুল হবে, কারণ এ কিন্তু 19 না, এ হচ্ছে X+, 19 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে এতে ইলেকট্রন সংখ্যা মোট 18টা। বুঝা গেছে? এ কিন্তু একটা আয়ন। ওকে, এটা মাথায় রাখো একটু। রাদারফোর্ড পরমাণু মডেল, তার মানে আমাদের হচ্ছে আগে পড়াগুলো শেষ, এখন আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে চলে আসছি। হ্যাঁ, ক্লাসগুলোকে এত লম্বা করব না, কারণ লম্বা ক্লাস আমাদের আসছে, লম্বা ক্লাস আমাদের পেইড কোর্সগুলোতে চলে আসবে লম্বা ক্লাস। এখানে আমরা যেটা করব, আজকে টোটাল হচ্ছে এখানে এমসিকিউ সংখ্যা হচ্ছে আমাদের 108টা। তো আমি দেখি কতটা শেষ করা যায়, যদি তোমাদের উপস্থিতি যদি ভালো থাকে হয়তোবা পুরো অধ্যায়টাই শেষ করে ফেলবো, ঠিক আছে? আর যদি দেখি উপস্থিতি কমে গেছে, তোমাদের ঘুম পেয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তোবা 70-80টা করার পর হচ্ছে থেমে যাবো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লস হবে। তাই যারা ক্লাস করছো পুরো ক্লাসটা থাকো, মোটামুটি আর 45 থেকে 50 মিনিট সময় লাগবে, অধ্যায়টা শেষ হয়ে যাবে, ঠিক আছে? রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে? 1911 সালে। আর 1913 সালে কার মডেল তৈরি হয় বলতো? বিজ্ঞানী বোরের মডেল। 1913 সালে আবিষ্কৃত হয়। বোর পরমাণু মডেল, এই দেখো 1913 সালে বোর মডেল। তারপর বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? বোর কি বলছে? এক ইলেকট্রন বিশিষ্ট মৌল। পৃথিবীতে এক ইলেকট্রন বিশিষ্ট একমাত্র মৌল হচ্ছে হাইড্রোজেন, এবং এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন, এবং এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করা যায়। বিশিষ্ট
আয়ন আয়ন এক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলো কি কি? হিলিয়াম প্লাস। ভাই হাইড্রোজেন প্লাস কিন্তু হবে না, কারণ হাইড্রোজেনে একটাই ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন ছেড়ে দিলে সে জিরো হয়ে যাবে। হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, এগুলো হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন। এরা বর্ণালী ব্যাখ্যা করা যায়, এদের দ্বারা আমরা বর্ণালী ব্যাখ্যা করা যায়, এদের বর্ণালীর ব্যাখ্যা করা যায়, এছাড়া অন্যদের বর্ণালী ব্যাখ্যা করা যায় না। তাহলে দেখো হিলিয়াম হবে না, হিলিয়াম প্লাস হচ্ছে সঠিক উত্তর, কারণ হিলিয়ামে আমাদের ইলেকট্রন হচ্ছে 2টা, হিলিয়াম প্লাসে 1টা, লিথিয়াম প্লাসে 2টা, কারণ 3টা ছিল একটা ছেড়ে দিয়েছে, লিথিয়ামে হচ্ছে 3টা, তাহলে একটা ইলেকট্রন কোথায় আছে? হিলিয়াম প্লাস, তার মানে হিলিয়াম প্লাস বর্ণালী ব্যাখ্যা করা যাবে। তারপরে যদি দেখি বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়, কারণ হাইড্রোজেনের ইলেকট্রন একটা, একমাত্র মৌল, এক ইলেকট্রন বিশিষ্ট, হিলিয়ামের 2টা, বেরিলিয়ামের 4টা, লিথিয়ামের হচ্ছে 3টা। ঠিক আছে, তারপরে যদি দেখি নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে কি? নিউক্লিয়াসে আসলে আমাদের ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত থাকে, যাকে আমরা প্রোটন বলি। তারপরে যাও, নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবক? প্লাঙ্ক ধ্রুবক হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড অথবা মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তারপরে যদি দেখি প্লাঙ্ক ধ্রুবকের একক কোনটি? ওই যে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড বা জুল সেকেন্ডও বলা যায়, এটাকে আমরা জুল সেকেন্ডও বলে থাকি। তারপরে যদি দেখি mvr = nh/2π সমীকরণে m এর মান কত? m কি? m হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। আর যদি কেজিতে এটাকে প্রকাশ করতে চাও তাহলে হচ্ছে বা 9.11 × 10⁻31 কেজি। কেউ আবার 31 দেখে কনফিউজ হয়ে এটাকে দাগ দিয়ে দিও না, কারণ বৃত্ত ভর করে ফেলে কিন্তু পরে আর হাই করলেও তুমি আর ওটাকে মানে সংশোধন করতে পারবা না। মাথা খুব ঠান্ডা রাখতে হবে। পরীক্ষায় আমাদের এখন কাজ হচ্ছে, আগামী 5 মাস তোমাদের সাথে আমার কাজ হচ্ছে, আমরা সবাই সবকিছু পারি, বাট 25 মিনিটের মধ্যে আমাকে 25টা এমসিকিউ আনসার করতে হবে। এই জিনিসটা আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে আমরা এমসিকিউ গুলোকে আমরা ভালো করে আমাদের স্কিল দিয়ে আমরা ডেভেলপ করতে পারি। মনে রাখবা, প্রত্যেকটা এমসিকিউর জন্য আমরা কিন্তু 1 মিনিট সময় না, এই ধরনের এমসিকিউর জন্য আমার সময় লাগবে কতক্ষণ জানো? 5 থেকে 7 সেকেন্ড, কারণ এটা কোনো এমসিকিউই না। এম এর মান কত? তুমি দেখছো, তুমি বৃত্ত ভরাট করছো। এই ধরনের এমসিকিউ আমরা পরীক্ষায় 10টা পাবো, ওই 10টা এমসিকিউতে তুমি সর্বোচ্চ 3 মিনিট সময় নষ্ট করতে পারবে, এর বেশি নষ্ট করা তোমার জন্য হারাম। কারণ প্রত্যেকটা বিষয়ে, বিশেষ করে কেমিস্ট্রিতে 5টা এমসিকিউ এমন আসবে, যদি লিমিটিং বিক্রিয়কের এমসিকিউ যদি চলে আসে তাহলে তোমার ওখানে 2টা এমসিকিউ সলভ করতে তোমার 5 থেকে 6 মিনিট সময় লাগবে, দিতে হবে, কিছু করার নেই। তার মানে 5টা এমসিকিউ এমন আসবে যেখানে আমার 10 মিনিট সময় বরাদ্দ রাখতে হবে। তাহলে আর আছে কয়টা? 20টা এমসিকিউ। 20টা এমসিকিউর মধ্যে 5টা এমসিকিউ এমন আসবে যেখানে তোমার 1 মিনিট করে 5 মিনিট বরাদ্দ রাখতে হবে। তার মানে 10টা এমসিকিউতে তুমি প্রথম 5টা, জটিল 5টাতে 10, পরের 5টাতে 5, 15 মিনিট চলে গেছে। হাতে আছে কয়টা? আর 15টা এমসিকিউ আছে। ওই 15টা এমসিকিউর মধ্যে তুমি 10টা এমসিকিউ এমন পাবা যেখানে তুমি সর্বোচ্চ 5 মিনিট ব্যয় করলেই হবে। কথা কি বুঝে গেছে? তার মানে অ্যাকচুয়ালি তারপরেও আমার হাতে আছে 5 মিনিট, আমার হাতে আছে 5টা এমসিকিউ। তার মানে আমরা এই এমসিকিউ গুলোর জন্য তুমি যদি এরে ওরে জিজ্ঞেস করো, এই এত নাম্বারের উত্তর কত, এই এমসিকিউর জন্য তুমি যদি জিজ্ঞেস করো যে এই এত নাম্বারের উত্তর কত, তার মানে তুমি গেছো। এগুলো বারুদের মতো আনসার করা লাগবে। কথা কি বুঝে গেছে? কারণ এগুলো জিজ্ঞেস করার মতো জিনিস না। পরীক্ষার হলে যখন যাবা, প্রত্যেকটা স্টুডেন্ট, ছেলে যারা আমার ছোট ভাই আছো বাঘের মতো যাবা, ছোট বোন যারা আছো বাঘিনীর মতো যাবা, যাবা ফুল স্পিডে অ্যাপার্ট করে একদম লিখে দিয়ে চলে আসবা, কথা শেষ। এখানে আসলে আর কোনো কথা হতে পারে না, এখানে ডাকাডাকির কিছু নাই। অন্য কেউ ডাকলেও আমার শোনার দরকার নাই, আমারও কাউকে ডাকার দরকার নাই। আমার উপর কনফিডেন্স আছে আমার, আমি পারবো, আমি আনসার করে দিয়ে আসবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি। তারপরে যাই 49, আমরা হাফ সেঞ্চুরি কাছাকাছি চলে আসছি। পরমাণুতে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এটা কে বলছে? এটা বলছে বিজ্ঞানী রাদারফোর্ড বলছে। তারপর এটা বলছে বিজ্ঞানী বোর। রাদারফোর্ড তো কিছুই বলেনি, রাদারফোর্ড তো আসলে কিছু বলেই যেতে পারেনি, এর আগেই বুড়া মারা গেছে। এটা বলছে বোর। তারপর বোরের স্টুডেন্ট ছিল সমারফিল্ড। বিজ্ঞানী সমারফিল্ড হচ্ছে একজন অভাগা বিজ্ঞানী, বুঝছো? সে নোবেল পুরস্কার পাওয়ার জন্য তার মোট 82 বার সে মনোনীত হয়েছে, একবারও নোবেল পুরস্কার পায়নি। এবং এই 82 বারের মধ্যে 17 বার না কয়বার জানে সে জুরি বোর্ডে ছিল, মানে সেই বিচারক ছিল, তাও সে নোবেল পুরস্কার পায় নাই। আমাদের দেশে হইলে কি হইতো বলতো? আমি যেহেতু বিচারক, আমি তো নোবেল পুরস্কার পাবো শিওর, কিন্তু তারা আমাদের মতো এতটা মানে খারাপ মানুষ না।
তারা কি করছে, আমি পাইনি, কিন্তু তার রসায়ন ফিজিক্সে তার অবদান অবিস্মরণীয় অবদান। যে মানুষটা 82 বার নোবেল পুরস্কার পাওয়ার জন্য তার 82টা প্রজেক্ট, 82টা থিসিস পেপার, তার পুরো জীবনে 82 বার সে মনোনীত হয়েছে, তার মানে কি 82টা কাজ করছে, সে 82টা বিশেষ বিশেষ কাজ করছে, যার জন্য তাকে মনোনীত করতে হয়েছে। তার ব্যাড লাক, সে একবারও সে পুরস্কার পায় না, মানে ফার্স্ট হইতে পারে নাই, বাট অবদান তো রাখছে। চিন্তা করো কি ধরনের জ্ঞানী মানুষ ছিলেন তারা। সমারফিল্ড একজন জ্ঞানী মানুষ। সমারফিল্ড আসলে একদম ফিজিক্স এবং কেমিস্ট্রি যেখানেই যাবা তুমি সমারফিল্ড পাবা। হায়ার কেমিস্ট্রি, হায়ার ফিজিক্স পড়তে গেলে যেখানেই পড়বা তুমি সমারফিল্ডের তুমি দেখা পাবাই। এই লোক অসাধারণ ভয়ঙ্কর একজন লোক ছিল ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য। মানে ভয়ঙ্কর বলতে সে তোমার দেখলে ঝাড়ি মারবে ব্যাপারটা এমন না, পার্সোনাল লাইফে সে কেমন ছিল আমরা জানি না, বাট ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিল্ডে যে একটা বিপদের, মানে সে একটা আতঙ্ক ছিল। মানে সে যেখানে হাত দিয়েছে সেখানেই সে সফল হয়েছে। নোবেল পুরস্কার পায় না সেটা হচ্ছে অন্য হিসেবে। ঠিক আছে, কেন্দ্রমুখী বল অনুভব করবে, এটাও সঠিক। তাহলে সঠিক উত্তর 1 2 3 তিনটে। তাহলে পরমাণুতে ইলেকট্রন সবকিছুই করবে, বৃত্তাকার পথে ঘুরবে, বোর বলছে উপবৃত্তাকার পথে ঘুরবে, সমারফিল্ড বলছে কেন্দ্রমুখী বল অনুভব করবে, এটাও সঠিক। তারপরে যাই, তারপরে প্রশ্ন কি, সি শক্তি স্তর। সি শক্তি স্তর কোনটা ভাইয়া, দেখো তো, এটা হচ্ছে এ বি সি, এ বি, আচ্ছা এ হচ্ছে কোনটা, এ হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। বি কোনটা, বি হচ্ছে তৃতীয় শক্তি স্তর, কারণ মাঝখানে দেখো, মাঝখানে কিন্তু আমার দ্বিতীয় শক্তি স্তরটা মিসিং, দেখছো দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু নামকরণ করা নাই। খেয়াল করো, একটু খেয়াল করো সবাই, একটু খেয়াল করি, দেখো দেখো দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর 1। এই যে আমি যে ভেতরে যদি লিখি, হ্যাঁ ভেতরে লিখি, ভেতরের দিকে লিখি, দেখো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। তার মানে সি কি, চতুর্থ শক্তি স্তর। তাহলে সি যদি চতুর্থ শক্তি স্তর হয়, এগুলো তো ছিল না, তাহলে আমি এগুলো রাখবো না। তাহলে সি যদি আমাদের চতুর্থ শক্তি স্তর হয়, তাহলে আমরা আসলে কি বলতে পারি বলতো, সি চতুর্থ শক্তি স্তর। এর মানে আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে ঘূর্ণায়মান ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত, কৌণিক ভরবেগ mvr equal to nh by 2 pi। n এর মান কত, n এর মান হচ্ছে 4, h কত, প্লাঙ্কের ধ্রুবক 6.626 into 10 inverse 34 divided by 2 pi। তাহলে যদি আমরা যদি হিসাব করি তাহলে আমাদের কত আসবে, চলো দেখি, 4 into 6.626 into 10 inverse 34 divided by 2 pi, তাহলে आंसर আসবে 4.21। এটা কি আছে, आंसर তো নাই। এখানে কি চিত্রে কোথাও ভুল করছে, দাঁড়াও একটা মিনিট আমি একটু চেক করে দিই, হতে পারে চিত্রে কোথাও ভুল আসছে, আমি একটু চেক করি। চিত্রে হ্যাঁ চিত্রে ভুল আসছে, চিত্রে ভুল আসছে। সি তৃতীয় শক্তি স্তর, আহারে চিত্রটা ভুল করে ফেলছি। সি হচ্ছে এটা না, সি এইটা না, সি হচ্ছে এইটা, এটা এখানে 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 এখানে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। আচ্ছা এটা একটু ঠিক করে দাও, সি হচ্ছে তৃতীয় শক্তি স্তর। হ্যাঁ তাহলে সি হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর, এই জন্য হয় না, এটা তৃতীয়। এটা ছবিটা আঁকার সময় হয়তো একটু ভুল হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর হলে এটা কত আসবে, 3.16 আসবে। 3.16 এটা আছে ইন্টু 10 ইনভার্স 34, 10 ইনভার্স 34, এই যে 3.16 ইন্টু 10 ইনভার্স 34। এখানে সি হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। তারপরে যাই, যদি এই ধরনের ভুলগুলো যাতে না হয় সেটা আমরা লক্ষ্য রাখবো অবশ্যই, কারণ হচ্ছে 1% এররও আসলে রাখা উচিত না। হ্যাঁ অনেকেই বলে থাকে যে আসলে 100টা এমসিকিউতে 500টা ভুল থাকতে পারে, আমার কথা হচ্ছে না, একটা ভুল থাকা যাবে না, একটাও থাকা যাবে না। আমি এগুলো নিয়ে কাজ করবো, এগুলো যাতে পরবর্তীতে না হয় সেটা আমি খেয়াল রাখবো। তারপরে দেখো উদ্দীপকের ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে, উদ্দীপকের ঘূর্ণায়মান ইলেকট্রন, এই যে এটার ক্ষেত্রে দেখো তো কি বলছে, এটার ক্ষেত্রে বলছে ইলেকট্রন বি শক্তি স্তর থেকে সি শক্তি স্তরে গমন করে শক্তি শোষণ করবে। হ্যাঁ কারণ কি, কারণ হচ্ছে সে উচ্চ শক্তি স্তরে যাবে, সে উচ্চ শক্তি স্তরে যাবে, আর বি থেকে বি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এর থেকে বেশি হবে। হ্যাঁ কারণ বি কি উচ্চ শক্তি স্তর, উচ্চ শক্তি স্তরে এন এর মান বেশি হয়, কক্ষপথ বেশি হয়, কক্ষপথ বেশি হলে কৌণিক ভরবেগ এম ভি আর বেশি হবে। এর শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ কোনোটিই করে না। এটাও সঠিক, সঠিক উত্তর 1 2 এবং 3। ঠিক আছে, সঠিক উত্তর 1 2 এবং 3। কারণ বিজ্ঞানী বোর বলছে ইলেকট্রন যখন কোনো একটা শক্তি স্তরে যখন থাকে তখন সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। যদিও এটা সত্যি কথা না, সে শক্তি শোষণ বা বিকিরণ করে, বাট ওই পরিমাণ করে না যেটা করলে সে অন্য শক্তি স্তরে যাইতে পারবে। কথা কি বুঝতে পারছো? ওই কিন্তু এটা আমাদের ছোট ক্লাসের বইগুলোতে আমাদের এইভাবে লেখা আছে যে ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ কিছুই করে না। ব্যাপারটা আসলে মোটো এরকম না, শক্তি শোষণ বা বিকিরণ করে, তবে ওই পরিমাণ করে না যেটা করে সে অন্য কোনো কক্ষপথে যাইতে পারবে। কথা কি বুঝছো? আচ্ছা
নিচের উদ্দীপকের আলোকে 52-53 নং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এমভিআর সমান NH/2 পাই। উপরের সমীকরণে এম এর মান 9.11 × 10⁻31 কেজি। ঠিক আছে, গ্রাম বলে 10⁻28 আসতো। এইচ এর মান ভুল আসছে, এটা হবে না, অবশ্যই হবে না, কারণ এইচ এর মান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এককও ঠিক নাই, মানও ঠিক নাই, 10⁻34 হওয়ার কথা। এন হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যা, সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ নিচের কোনটি? দ্বিতীয় কক্ষপথের জন্য কৌণিক ভরবেগের সূত্র কি? NH/2 পাই। তাহলে আমাদের n এর মান কত? 2, তাহলে 2h/2 পাই। তার মানে আমাদের 2 কাটলে কত আসবে? h/পাই। তো আমরা হিসাব করে ফেলি, h এর মান কত? h এর মান হচ্ছে আমাদের 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই পাই। তাহলে এটা ক্যালকুলেশন করে ফেললে তো হয়ে যাচ্ছে 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই পাই। তাহলে কত আসবে? 2.1। এটা আসবে 2.109 × 10⁻34। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একক, এটা হচ্ছে আমাদের জুল সেকেন্ড, বা আমরা এটাকে বলতে পারি বা কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে आंसर হচ্ছে 2.109 × 10⁻34। ঠিক আছে, দাগানোর সময় একটু খেয়াল রেখো, সবই দেখো 2.109, এখানে 30, 36, 34, 38, आंसर হচ্ছে 34। তারপরে দেখি m শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টি থাকতে পারে? মনে আছে প্রথম শক্তি স্তরকে আমরা কি বলি? n = 1 হলে সেটাকে আমরা বলি k শক্তি স্তর, k শেল। n = 2 হলে সেটাকে আমরা বলি l শেল। n = 3 হলে সেটাকে আমরা বলি m শেল। n = 4 হলে সেটাকে আমরা বলি n শেল। তাহলে m কি? 3। এখন কোন একটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি মনে আছে? 2n²। ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে n = 3 হলে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন সংখ্যা কত আসবে? ইলেকট্রন সংখ্যা আসবে 2n², 2 × 3²। তার মানে 18টি ইলেকট্রন থাকতে পারবে তৃতীয় শক্তি স্তরে বা m শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারবে। ওকে, তারপরে যাই আমাদের পরের এমসিকিউ। পরমাণুর n শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? পরমাণুর n শেলে আমাদের কয়টি উপশক্তি স্তর থাকে? n শেলে তাহলে কয়টি থাকবে? n মানে কি? চতুর্থ। n মানে কি? n = 4। n = 4 হলে তাকে আমরা n শেল বলবো। তাহলে ইলেকট্রন সংখ্যা আমাদের উপশক্তি স্তর বের করতে বলছে, তাই না? n শেলে আমাদের কি কি উপশক্তি স্তর থাকে মনে আছে? k শেলে আমাদের উপশক্তি স্তর থাকে s, l শেলে আমাদের উপশক্তি স্তর থাকে s এবং p, sp দ্বিতীয় শক্তি স্তরে। তৃতীয় শক্তি স্তর m শেলে আমাদের উপশক্তি স্তর থাকে spd, আর n শেল চতুর্থ শক্তি স্তরে আমার উপশক্তি স্তর কি কি থাকবে? spdf, spdf। তাহলে আমাদের 4টি উপশক্তি স্তর থাকবে, n শেলে আমাদের 4টি উপশক্তি স্তর থাকবে। যদি বলে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কয়টি হবে? n শেলে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টি হবে? n শেলে ইলেকট্রন সংখ্যা হবে 2n², তাহলে 2 × 4², তার মানে 32টি ইলেকট্রন থাকবে। ঠিক আছে, n শেলে আমাদের ইলেকট্রন সংখ্যা হবে 32টি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছি, সবাই আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। তারপরে যাই, কপারের n কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? কপারের n কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? আমরা আজকে খুব বেশি যাব না, আমরা হচ্ছে আজকে 56তে আছি, আজকে আমরা 60 পর্যন্ত পড়বো, বাকিগুলো আমরা আগামীকাল করব। কারণ হচ্ছে এখন যেহেতু তোমাদের আরো অনেক পড়াশোনা থাকে ভাই, এখন যেটা চিন্তা করছি এই নভেম্বর মাস জুড়ে তোমাদের ক্লাসগুলো আসলে ছোট ছোট পরিসরে হবে। আমাদের এমসিকিউ দেখা যাবে 100টা এমসিকিউ থাকলে আমি 2 পার্টে এমসিকিউ গুলো করাবো, আর প্রত্যেক দিনই যাতে তোমাদের সাথে আমার দেখা হয় আমি সেভাবে হচ্ছে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আগামীকালকে আমাদের ক্লাসটা কখন হবে? আগামীকাল আমাদের ক্লাস হবে রাত 9টায়। রাত 9টায় আগামীকাল আমাদের ক্লাস শুরু হবে। আজকে আমরা 60 পর্যন্ত পড়বো, পরবর্তী যে এমসিকিউ গুলো থাকবে আরো 50টার মতো এমসিকিউ থাকবে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করব। তো আমাদের একটু সময় বেশি লাগুক, কারণ কি মোবাইল স্ক্রিনের দিকে আসলে এত লম্বা সময় তাকিয়ে থাকাটা আসলে একটু বিরক্তিকর হয়ে যায়। তো যেহেতু আমাদের হাতে সময় আছে, আমি তোমাদের জন্য কোর্স প্ল্যান যেহেতু বুঝিয়ে ফেলছি অলরেডি, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মজা নিয়ে পড়বো, এমন করবো না 110টা এমসিকিউ পড়াই দিলাম, মাথা মতো হ্যাং হয়ে গেল, হ্যাঁ মাথা আউট হয়ে গেল। ওগুলো পেইড কোর্সে গেলে করা যাবে, প্যারা নেই। ঠিক আছে, পেইড কোর্সে গেলে ওগুলো আমরা করতে পারবো। কপারের n শেলে আমাদের কক্ষপথ কয়টি ইলেকট্রন আছে? তাহলে কপার মানে কি? কপার হচ্ছে Cu, কপার। কপার মানে কি? 29। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করে কি আসবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6, তারপর কি 3d10, 4s1। তাহলে কপারের খেয়াল করো এটা কি? এটা হচ্ছে k শেল। k শেল ইলেকট্রন কয়টা? 2টা। তারপর এটা কি? এটা হচ্ছে l শেল। কপারে l শেল ইলেকট্রন কয়টা? 8টা। এটা কি? m শেল। কপারে m শেল ইলেকট্রন কয়টা? 18টা। কপারের n শেল ইলেকট্রন কয়টা? মাত্র একটা। তাহলে কপারের n শেলে আমার ইলেকট্রন আছে একটা। n কক্ষপথে কপারে ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটি। তারপরে যদি দেখি আয়রনের m শেলে কয়টি ইলেকট্রন থাকে? m বলছে তৃতীয় কক্ষপথ, তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাস করো। আয়রন 26 ইলেকট্রন বিন্যাস করলে কি 1s2, 2s2,
2p6 3s2 3p6, এগুলো আরো কিছু শর্টকাট আছে, সেগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে শেখাবো, প্যারা নেই। তারপর কি 3d6 4s2 3d6 4s2, এটা হচ্ছে আয়রন। তাহলে এম শেল মানে কি, এটা হচ্ছে এম শেল। তাহলে এম শেলে মোট ইলেকট্রন কয়টা, 6 6 12 আর 2 14টি। তাহলে আমাদের কপারের বা আয়রনের এম শেলে আমাদের ইলেকট্রন থাকে কয়টি, 14টি ইলেকট্রন থাকে। তারপর আমরা যদি দেখি 58, ম্যাঙ্গানিজ 2 প্লাস এর এম শেলে কয়টি ইলেকট্রন থাকে, তাহলে ম্যাঙ্গানিজ 2 প্লাস, ম্যাঙ্গানিজ ইলেকট্রন কয়টা, 25টা। তাহলে 2 প্লাস মানে কি, 23টা। 2 প্লাস মানে কি, 2 প্লাস মানে হচ্ছে আমাদের 23, 2 প্লাস মানে হচ্ছে আমাদের 23টি। তাহলে ম্যাঙ্গানিজটা আগে লিখে ফেলি। ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2, এটা হচ্ছে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস। দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিবে। ভাই ইলেকট্রন কোত্থেকে ছাড়তে হয়, সবচেয়ে বাইরের স্তর থেকে দুইটা ইলেকট্রন ছাড়ে। তাহলে সবচেয়ে বাইরের স্তর থেকে যদি দুইটা ইলেকট্রন ছাড়ে, সবচেয়ে বাইরের স্তর হচ্ছে 4s, তাহলে 4s থেকে দুইটা ইলেকট্রন ছাড়বে, 4s 0 হয়ে যাবে। এখন বলছে এম শেলে কয়টি ইলেকট্রন আছে, এম শেলে এই ইলেকট্রন গুলো আছে। তাহলে এম শেলে ইলেকট্রন সংখ্যা কয়টা, 2 আর 6 8, 8 আর 5 কত, 13টি। তাহলে ম্যাঙ্গানিজ 2 প্লাস এর এম শেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13টি। যদি বলতো 2 প্লাস না থাকতো, শুধু ম্যাঙ্গানিজ, সেই ক্ষেত্রেও কিন্তু 13টি হতো, কারণ 4s তো আরেকটা শেল, সেটা হচ্ছে N KLMN, ঠিক আছে, এম শেলের 13টাই থাকতো। তারপর আসো আজকে সেকেন্ড ক্লাস এমসিকিউতে আমরা চলে আসছি। এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে? হ্যাঁ, কে থেকে এল এ যাবে, এল থেকে এম এ যাবে, এম থেকে এন এ যাবে। এটা হচ্ছে শক্তির শোষণের মাধ্যমে। এটা কি, শক্তির শোষণ। শক্তির শোষণ ঘটলে আমাদের উচ্চ শক্তি স্তরে যায়। আর যখন শক্তির বিকিরণ হবে তখন কি হবে, এন থেকে এম এ যাবে, নিচে নামবে, এম থেকে এল এ যাবে, এল থেকে কেতে যাবে। এটা কখন, এটা হচ্ছে যখন শক্তির বিকিরণ ঘটবে, মানে মাথা ঘুরে যখন পড়ে যাবে। বিকিরণ মানে কি, তাপ সে বাইরে ছেড়ে দিচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। তাহলে বলছে এল শক্তি বিকিরণ করে কেতে আসবে, এল শক্তি বিকিরণ করে কেতে আসবে। যে এল শক্তি বিকিরণ করে কেতে আসবে, এল থেকে কেতে আসবে। আর যদি বলতো এল শক্তি শোষণ করে কোথায় যাবে, এম এ যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমি একটু লিখিয়ে রাখি, এটা হচ্ছে বিকিরণ, বিকিরণ করলে এদিকে যাবে। আর যদি এম এ যাইতো তাহলে সেটাকে আমরা বলতাম শোষণ, শোষণ। ঠিক আছে, যেহেতু বিকিরণ করছে তার মানে এল থেকে কেতে আসবে, শোষণ করলে এল থেকে এম এ যাবে। একদম লাস্ট এমসিকিউতে আসলাম, ফ্লোরাইড আয়ন। ঠিক আছে, যারা শেষ পর্যন্ত ছিলে অনেক অনেক ধন্যবাদ। এবং তাহিয়াকে বলবো ক্লাসটা শেষ হলে অবশ্যই ভাইয়াকে একটা নক দিবা মেসেঞ্জারে, এবং হচ্ছে তোমার যে পুরস্কার সেটা হচ্ছে তুমি গ্রহণ করবে। ঠিক আছে, আয়রন ফ্লোরাইড, ফ্লোরাইড আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত? ফ্লোরাইড আয়নে ইলেকট্রন সংখ্যা আমাদের কত? তাহলে ফ্লোরাইড F মাইনাস, এটা কত, 19। এটা কত, ফ্লোরাইডের পারমাণবিক সংখ্যা কত বলো তো? ফ্লোরাইডের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, ফ্লোরাইডের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তাহলে এটাতে আমাদের প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে 9টা। প্রোটন মানে কি, জেড, প্রোটন মানে কি জেড, জেড হচ্ছে 9টা। এ কত, এ হচ্ছে 19, সবই লিখে দিচ্ছি। নিউট্রন কত, এ মাইনাস জেড, তার মানে কত 10। কিউ কত, চার্জ কত, -1। তাহলে ইলেকট্রন কত, পি মাইনাস কিউ, মাইনাস হলে প্লাস হবে। তাহলে পি কত, 9, 9 আর একে কত, 10। তাহলে আমাদের এফ মাইনাসে ইলেকট্রন সংখ্যা কতটি, 10টি। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস আমাদের মোটামুটি আমরা 50 to 55 মিনিটস, আমরা 50 মিনিটস কোয়ালিটি টাইম আমরা একসাথে কাটালাম, এবং হচ্ছে আমরা আজকে গুরুত্বপূর্ণ 60টি এমসিকিউ আমরা করে ফেললাম। আগামীকালকে ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউ গুলো পড়বো, এবং এই দুইটা ক্লাস কম্বাইন করে তোমাদের হচ্ছে ইউটিউবে আপলোড করা হবে আগামীকাল অথবা পরশুদিন। ঠিক আছে, কারণ হচ্ছে যেহেতু ছোট ছোট ক্লাস, সেহেতু আমরা যখন ইউটিউবে যখন দিব ক্লাসগুলো এডিট করে একসাথে করে দিয়ে দিব। আমাদের আগামীকাল বাকি ক্লাসগুলো হয়ে যাওয়ার পর আমাদের যিনি যে হচ্ছে আমাদের ভিডিও এডিটর আছে, যারা আছে তারা হচ্ছে সেটা এডিট করে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। তখন হচ্ছে তোমরা ইনশাআল্লাহ পরশুদিন এই অধ্যায়ের ফুল এমসিকিউ সেটা হচ্ছে ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি তাহলে এই পর্যন্তই রাখছি। যারা শেষ পর্যন্ত ক্লাসটি করেছো, আশা করছি কিছুটা হলেও তোমাদের কনফিউশন থাকলে দূর হয়েছে। যারা খুব ভালো পারো তারা আরো একবার রিভাইজ দিয়ে নিলা। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে পুরো নভেম্বর মাস জুড়ে এভাবে হচ্ছে আমি তোমাদেরকে ফ্রি ক্লাস নিতে থাকবো তোমাদের, এবং পরবর্তীতে আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু আমাদের পেড কোর্স শুরু হয়ে যাচ্ছে। সেই পেড কোর্সগুলোতে তোমরা যদি চাও এনরোল করতে পারো। ভাইয়ের সাথে কথা বলে গুগল শিটে তোমাদের নাম তুলে ফেলবো, এবং তারপরে হচ্ছে তোমরা পেমেন্ট করলেই আমরা কিন্তু ক্লাসের অ্যাক্সেস তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তো কারো যদি কোনো কিছু জানার যদি ইচ্ছা থাকে কোর্স সংক্রান্ত, সেটা অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করে জানতে পারবা, এবং হচ্ছে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারো। ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা
আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।